আমাদের টিয়া পাখির ডায়েরি চ্যানেলের নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। এর কি শাস্তি দেওয়া উচিত? এনি আইডিয়া? তিহু দ্রুত বেগে মাথা নাড়িয়ে বলল। না। নীল বাঁকা হেসে বলল। বাট আই নো। তিহু জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো তার দিকে। তা দেখে নীল আলতো হাতে তার চুলগুলো পেছনের দিকে ঠেলে দিয়ে মুখটা একেবারে তার কানের পেছনে নিয়ে গিয়ে বলল। মিথ্যাটাকে সত্যি করো। তিহু ফের জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো নীলের দিকে। নীল আর কোনো কথা না বলে তাকে ছেড়ে বের হয়ে গেল রুম থেকে। তিহু তখনও তাকিয়ে আছে নীলের দিকে। লোকটা মাত্র কি বলল? যাই বলুক, তার কি এখন? শুধু তার এটা যেন প্রয়োজন লোকটা বাহিরে তার মান সম্মানের 12টা বাজালো নাকি? তিহু দ্রুত দোতলার ব্যালকনি দিয়ে নিচে তাকালো। না, নীল কিছুই করেনি। সে নিজের গাড়ি নিয়ে বের হয়ে যাচ্ছে ভার্সিটি ক্যাম্পাস থেকে। তিহু স্বস্তির নিঃশ্বাস ছাড়লো, কিন্তু হঠাৎই তার মনে পড়ল লোকটির বলা শেষ কথাটা, মিথ্যাটাকে সত্যি করা মানে কি? ফের চিন্তার রাজ্যে পাড়ি জমালো তিহু। খানমহলের সকালটা আজ একদম অন্যরকম। ছুটির এই দিনে সকালের খাওয়া দাওয়া শেষে বাড়ির সব কর্তারা ড্রয়িং রুমে যেন এক ছোটখাটো আলোচনা সভা বসিয়েছেন, আর বাড়ির কর্তীরা এদিকে মেতেছেন গল্পে। হঠাৎ বাড়ির ছোট কর্তী অর্থাৎ ওয়ালিজামান খানের সহধর্মিনী, তার বড় যা আবার তারই বড় বোন অর্থাৎ ওয়ালিদ খানের সহধর্মিনীর উদ্দেশ্যে বললেন। আপা, আমাদের নীল তো বড় হলো, ওর বিয়ের ব্যাপারে কি ভাবছিস? তৎক্ষণাৎ পাশ থেকে নীলের বড় ফুপু বলল। হ্যাঁ রে সূচনা, আমাদের নীলটার জন্য তো এখন কাউকে লাগে না, মানে ওকে আর কতদিন একা একা রাখবি? মির্জা সূচনা হেসে বললেন। তুই আমায় বলছিস রোশান? আমাদের রৌফিনও তো বড় হলো, ওর ব্যাপারে কিছু ভাব। আর সবচেয়ে বড় কথা, রাউফিনের বিয়ে না করিয়ে তুই ভাবলি কি করে নীলের বাবা ওর ব্যাপারে কিছু ভাববে? রৌশানারার মুখমণ্ডল যেন মুহূর্তেই ঢেকে গেল কালো মেঘে। মলিন হেসে তিনি বললেন। আর রফিনের বিয়ে এমনিতেই দেশে আসে না, আর বিয়ের কথা শুনলে তো কখনোই আসবে না। বড় বোনের এমন কথায় তার কাঁধে হাত রেখে ছোট বোন রুমিন আরো বলল। মন খারাপ করিস না আপা, দেখবি ইনশাল্লাহ একদিন আমাদের রাউফিনও সবটা বুঝতে পারবে। আর সেদিন তোর আচরণটা হয়তো একটু খারাপ হয়ে গেছিল, তবে মাতৃত্বের দিক থেকে তা কোনো দিক দিয়ে ভুল ছিল না। হয়তো তোর জায়গায় আমরা থাকলেও আমরাও একই কাজ করতাম। রুমিনারা বলল। একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো রৌশানারার বুক চিরে। মলিন হেসে সে বলল। কিন্তু সেটা আমি ওকে কিভাবে বোঝাবো বল? সেদিনের পর থেকে তো না তো ও আমার সাথে ভালো করে কথা বলে, না তো আমাকে কথা বলার সুযোগ দিয়েছে। রোশান, একটা কথা বলি, কিছু মনে করিস না। তবে সত্যি বলতে কি, ওর বয়সটাই ওরকম ছিল। তবে তুই সেদিন ওকে ওভাবে না বলে একটু বোঝাতে পারতি। আমি হাজারটা চেষ্টা করেছিলাম ওকে বোঝানোর, তবে ও তো আমার সাথে ঠিকমতো কথাই বলেনি। আর তার কিছুদিন পরেই তো ও চলে গেল। আচ্ছা আপা, ওকে ফেরার কথা কিছু বলে না? ওর প্রয়োজন ব্যতীত আমার সাথে কথাও বলে না। আশাহত হোস না রোশান, ওর সাথে আমার কাল রাতে কথা হয়েছে। ও আমাকে কথা দিয়েছে আর কিছুদিনের মধ্যেই ও ব্যাক করতে চায়। তবে এই কথাটা বলা বারণ ছিল বলে আমি তোদের বলিনি। ছেলের আগমনী বার্তায় চোখ মুখ যেন চিকচিক করে উঠল রৌশানারার। মির্জার সূচনার দিকে ফিরে আবেগ আপ্লুত কণ্ঠে সে বলল। সত্যি বলছি সূচনা? মির্জা সূচনা হালকা হেসে ভ্রু নাড়াল। রৌশানার আনন্দে চোখ বেয়ে অশ্রুকণারা গড়িয়ে পড়ল। এতদিন পর তার একমাত্র ছেলে বাংলাদেশে আসবে জানতে পেরে খুশিতে মনটা ভরে যাচ্ছে তার। ওফো মুন্নি আপু, আর কতক্ষণ লাগাবা? নাহার এমন অধৈর্য পূর্ণ কণ্ঠে মুন্নি একবার তার দিকে তাকালো। মুন্নি মূলত নীলের জন্য পায়েস করেছিল। পায়েস নীলের প্রিয় খাবারগুলোর মধ্যে অন্যতম। সেই জন্য তো যেদিনই নীল বাসায় থাকে সেদিনই মুন্নি খুব যত্ন করে পায়েস বানায় তার জন্য।
আজ যেহেতু ছুটির দিন আর নীল বাসায় থাকবে, তাই সকালে নাস্তা সেরেই সে লেগে পড়েছে পায়েস তৈরিতে। এত অধৈর্য কেন রে তুই? বলছি তো হয়ে গিয়েছে, জাস্ট চিনিটা দিলেই শেষ। আরে দ্রুত করো, দেখো আমার নেল পলিশটা খারাপ হয়ে গিয়েছে, এখন গিয়ে আবার লাগাবো। তো তুই যা না, কে বারণ করেছে? তোমাকে কতবার বলবো আমার চুলে আজকে স্পেশাল হেয়ার প্যাকটা লাগিয়ে দিবা, ভুলে গেলে? আজকে শুক্রবার। মুন্নি পায়েসে এক চামচ চিনি দিতে দিতে নাহারের দিকে ফিরে সামান্য সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে বলল, ব্যাপার কি রে নাহা? নিজের ব্যাপারে এত বেশি যত্নশীল কবে থেকে হলি? না মানে আগে তো কখনো মাথায় হেয়ার প্যাক দেওয়া তো দূর, চুলগুলো আঁচড়াতিস না, আজকে হঠাৎ? ওমা, এত অবাক হওয়ার কি আছে? আগে ভালো লাগতো না তাই করতাম না। তার মানে এখন ভালো লাগে বলছিস? কার জন্য রে? নিজেকে সাজাতে এতটা ব্যস্ত হয়ে পড়েছিস? হঠাৎই নাহার সামনে ভেসে উঠল আয়াজের মুখটা। লজ্জায় লাল বর্ণ ধারণ করলো তার ফর্সা মুখশ্রী। তা দেখে মুন্নি দ্রুত পায়েসটা ঢেকে তার পাশে এসে দাঁড়িয়ে বলল, কি ব্যাপার, তুই হঠাৎ ব্লাশ করতে শুরু করলি কেন? এরকমটা তো আমার হয় যখন আমি নীল ভাইয়ের কথা মনে করি। তা তোর কি কেউ আছে নাকি আমার নীল ভাইয়ের মতো? নীলের ব্যাপারে মুন্নির মনের কথাগুলো এ বাড়িতে একমাত্র নাহারই জানে। তাই তো মুন্নির এমন কথাই সে অনেক দূরে সরে গিয়ে বলল, ধুর, কি যে বলো না, আমার আবার কি থাকবে? হ্যাঁ, কতজন থাকতে পারে? সবে সবে অষ্টাদশী হলে মনে কত যে রং লাগে, কত বসন্তের কোকিল গান গায়। না গো, আমার মনে রং লাগে না, আর বসন্তও আসে না। আরে না তো কোকিলে গান গায়। কথাটা বলে সে কিচেন থেকে বের হয়ে গেল। মুন্নি পেছন থেকে হেসে তাকে ডেকে বলল, কি রে, পালাচ্ছিস কেন? নাহা পেছনে না ঘুরেই দোতলার সিঁড়ি বেয়ে উঠে যেতে যেতে বলল, আমার গরম লাগছে, রুমে গেলাম। সত্যি কথা বললে যে এই ঠান্ডার ভেতর গরম লাগে সেটা তো আমার আগে জানা ছিল না। বাই দ্য ওয়ে, তুই রুমে গিয়ে বসতে লাগ, আমি 2 মিনিটে নীল ভাইকে পায়েসটা দিয়ে আসছি। নাহা চলে গেল। মুন্নি সেদিকে তাকিয়ে মুচকি এসে ফের পায়েসের দিকে মনোনিবেশ করলো। একটা কাচের বাটিতে পায়েস অতি যত্নে হরেক রকম বাদাম আর কিশমিশ দিয়ে সাজিয়ে নীলের রুমের পূর্বে প্রশস্ত পথটা অতিক্রম করে সবে রুমে ঢুকেছিল মুন্নি। হঠাৎই ভেসে আসা এক তীব্র পারফিউমের ঘ্রাণে থমকালো তার পদচারণা। মুহূর্তেই সে বুঝে গেল এটা টম ফোর্ড স্যান্ডেল ব্রু পারফিউমের তীব্র সুগন্ধ। আর এই সুগন্ধি শুধু নীলের রুমের সামনে থেকেই পাওয়া যায়। খানিক মুচকে আসলো মুন্নি, নিয়ে অতঃপর নিজেকে সামলে এগিয়ে চলো রুমের দিকে। নীল ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুলগুলো হালকা ব্রাশ আপ করছিল। তার পরনে শুভ্র পাঞ্জাবের উপর দামি কোট, হয়তো কোথাও বের হবে সে। কিন্তু আজকে ছুটির দিনে কোথায় যাবে কি জানে। মুন্নি যখন এই সকল চিন্তায় মশগুল, তখনই নীল বলল, কিছু বলবি? নীলের কণ্ঠে ধ্যান ভাঙল মুন্নির। নীল আয়নায় স্পষ্ট দেখতে পাচ্ছে মুন্নির অবয়ব। তার হাতে থাকা পায়েসের বাটিটা দেখেও নীল এক প্রকার না দেখার ভান করে বলল, কিছু বলা থাকলে দ্রুত বল, আমার একটা ইম্পর্ট্যান্ট কাজ আছে। আসলে নীল ভাই, তোমাকে পায়েসটা দিতে এসেছিলাম, যদি একটু খেয়ে বলতে। নীল মুন্নির দিকে ঘুরে বলল, তোকে না বলেছি নাহা, রাফা, নীরা ওদের মতো ভাইয়া বলে ডাকবি, নট নীল ভাই, আন্ডারস্ট্যান্ড? মুন্নি সামান্য মাথা চাকালো। তা দেখে নীল বলল, গুড। আর পায়েসটা নিয়ে যা, আমার এখন সময় নেই। একটুও খাবা না? সকাল থেকে অনেক কষ্ট করে বানিয়েছি। কে বলেছে তোকে পড়াশোনা বাদ দিয়ে পায়েস বানাতে? আর কখনো যেন না দেখে পড়াশোনা বাদ দিয়ে এসব করেছিস। নাও লিভ। নীলের এমন কথায় মুখশ্রী বিষণ্ণতার কালো মেঘে ঢেকে গেল মুন্নির। সারাদিন ধরে যে লোকটার জন্য এত কষ্ট করে রান্না বাড়া করছে, সেই কিনা বলেছে খাবে না। আচ্ছা নীল ভাই তার সাথে এরকম কেন করে? কই নাহা, রাফা, নীরা ওদের সাথে তো এমন করে না। একটা দীর্ঘ নিঃশ্বাস বের হয়ে আসলো মুন্নির বুক চিরে। নীল হয়তো শুনতে পারলো সেই শব্দ, তবু কোনো রকম পরিবর্তন আসলো না তার মুখশ্রীতে। মুন্নি বেরিয়ে যেতেই সে বেডসাইড টেবিলের ওপর পড়ে থাকা নিজের ফোনটা নিতে গিয়ে দেখতে পারলে একটা ইয়াররিং। তৎক্ষণাৎ তার স্মৃতি মানুষপটে ভেসে উঠল। এক সুশ্রী রমণীর ভীত মুখাবয়ব, এক প্রসরিত মুচকি হাসির রেখা দৃশ্যমান হলো তার ঠোঁটের কোণে।
দুলটাকে সযত্নে একটা বাক্সে রেখে সে পা বাড়ালো বাইরের দিকে। মাথার উপর নরম সূর্যরেখা। আজকে ছুটির দিন হাওয়ায় মাহা আর তিহু এসেছে কিছু প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করতে। সারা সপ্তাহ পড়াশোনার চাপের মাঝে এই দিন একটা দিনই তাদের সময় হয় নিজেদের দেওয়ার জন্য। দুজনেরই হাত ভর্তি বিভিন্ন রকম প্রসাধনী সামগ্রী আর নিত্যদিনের পণ্যে। হঠাৎই একটা কালো গাড়ি এসে থামলো তাদের সামনে। কিঞ্চিত ব্রু কুঁচকে মাহা বলল, এই আপদ আবার কোত্থেকে উদয় হলো? দেখ গিয়ে কোনো বড়লোকের ছেলে হয়তো তোরে পছন্দ করছে, হেতি তার বউরে রাস্তা দিয়ে হাঁটতে দেবে না বলে গাড়ি পাঠাইছে। দোস্ত, আমাদেরও একটু নিস, আমিও আর হাঁটতে পারতেছি না, আমার তো কেউ নেই। তিহুর এমন কথায় ক্ষেপে গিয়ে মাহা বলল, পাও কথা বলিস না তো বল। মাহা কি খেপিয়ে যেন বিস্তর মজা পেল তিহু। সে হাসতে হাসতে কিছু বলার আগে গাড়ি থেকে নেমে আসলো এক যুবক। তিহুর দিকে ফিরে সে বলল, আসসালামু আলাইকুম ভাবি। তিহু চিনল না যুবকটিকে। ব্রু কুচকে সালামের জবাব সে বলল, ওয়ালাইকুম আসসালাম, কিন্তু আপনাকে তো ঠিক। তার মুখের কথাটি যেন কেড়ে নিল যুবকটি। আমাকে আপনি চিনবেন না, আমি ইফাস, নীল ভাইয়ের দলের লোক। মাহা আর তিহু একে অন্যের দিকে চাওয়াচাই করলো। ইফাজ দ্রুত এগিয়ে এসে তিহুর হাত থেকে শপিং ব্যাগগুলো নিয়ে বলল, ভাবি আপনারা আসেন, আমি ব্যাগগুলো গাড়িতে রাখছি। ইফাজ চলে যেতেই মাহা তিহুর দিকে ফিরে বলল, কাহিনী কি রে? এমপির ছেলের লোক আবার তোকে এত সমীহ করছে কেন? তারা কি সব জানে নাকি? আর জানলে তো তোকে আস্ত রাখার কথা না। তিহু অপ্রস্তুত হেসে বলল, গাড়ি পেয়েছিস, উঠে পড়ে, তো প্রশ্ন কেন? দেখছিস না কি সুন্দর ভাবি ভাবি করছে? নিজের থেকে বয়সে বড় কারো মুখে ভাবি শুনতে ভালোই লাগে। উঠতো, আর প্রশ্ন বাড়াস না তো, এমনিতেই হেঁটে হেঁটে পায়ে ব্যথা করছে আমার। তিহু এগিয়ে চলল গাড়ি দিকে। মাহা তখনও সন্ধিহান দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। হচ্ছেটা কি? কাল একবার নাচ শেষে কথায় একটা জানি হারিয়ে গেল তিহু। তারপর থেকে নিজের সোনার দুলটা খুঁজে পাচ্ছে না। আবার এখন নীলের লোক। আল্লাহই ভালো জানে এই মেয়ে কি ঘটনা পাকিয়েছে। এসব কথা যদি তিহুর বাবা বা চাচারা জানতে পারে তাহলে যে কি হতে পারে সেটা কি তিহু বুঝতে পারছে না। তিহু এগিয়ে গাড়ির সামনে গিয়ে দাঁড়ালো। পাশ ঘুরতে এসে দেখতে পেল পাশে মাহা নেই। পিছনে তাকিয়ে মাহাকে দেখে সে বলল, এই যে মিসেস নিউটন, গবেষণা পরে করবেন ম্যাম, এখন আপাতত এইদিকে আসেন। মাহার মনে হাজারটা প্রশ্নের ঘূর্ণি চললেও তৎক্ষণাৎ সেগুলোকে থামাচাপা দিল সে। এগিয়ে গিয়ে তিহুর সাথে গাড়িতে উঠে পড়ল। তারা দুজনে গাড়িতে বসতে ইফাজ দ্রুত গাড়ি চালিয়ে এগিয়ে চলল গন্তব্যের দিকে। অথচ তারা খেয়ালই করল না তাদের থেকে কিছুটা দূরে এই এক জোড়া তীক্ষ্ণ দৃষ্টি গাড়ির কাজ নামিয়ে তাদেরকে পরখ করতে ব্যস্ত ছিল। এখানে যে টাকা আছে, আশা করি তাতে আপনার আগামী 1 মাস খুব ভালোভাবে চলে যাবে চাচি। তবুও যদি আর কোনো সমস্যা হয় নির্দ্বিধায় আমাকে জানাবেন। আমি আবারও সামনের শুক্রবারে আসব। সেদিন কিন্তু অবশ্যই আপনার হাতে মাংস ভাত খেয়ে তবেই যাব। নীলের এমন আন্তরিকতা মিশ্রিত কণ্ঠ শুনে আখিজোড়া সজল হয়ে উঠল বৃদ্ধার। নিজে 2 সন্তানের জননী হয়েও ঠিক মতো খেতে পান না, থাকার জায়গাটা পর্যন্ত নেই। ছেলে নয়, যেন কুলাঙ্গার জন্মেছেন তিনি। অথচ নিজের কেউ না হয়েও মাত্র কয়েক মুহূর্তের পরিচিত এই ছেলেটি কি অদ্ভুতভাবে আপন করে নিয়েছে তাকে। বৃদ্ধার চোখ বেয়ে আনন্দ অশ্রু গড়িয়ে পড়ল। তা দেখে নীল বলল, চাচি, বলেছি না আর কোনো কান্নাকাটি না। আপনাকে আমার ছেলেটা একটা বাসায় নিয়ে যাবে, ওখানে আপনি থাকবেন, আর আজ থেকে আপনার সমস্ত দায়িত্ব আমার। বৃদ্ধা অতি আদরে আলিঙ্গন করল নীলের সাথে। তার কপালে স্নেহের পরশ বুলিয়ে ভাঙা ভাঙা কণ্ঠে বলল, তোমার ভালো হোক বাবা, আল্লাহ তোমাকে সুখী করুক, জীবনে খুব বড় হও তুমি। নীল মুচকি হেসে বৃদ্ধার যত্ন গ্রহণ শেষে আদনান, আমিন, জয় আর জাহিনকে ইশারা করতেই তারা বৃদ্ধাকে নিয়ে রওনা হলো। আর তারা চলে যেতেই নীলের মুখে হিংস্রতা ফুটে উঠল যেন। সে রোহিত আর রোহানের দিকে চেয়ে বলল, ওই কুলাঙ্গার 2টাকে বাংলা জমিন আমি দেখতে চাই না, যাদের বাড়িতে নিজের মায়ের জায়গা হয় না। আমি ওয়াহাজ খান নীল যতদিন বেঁচে আছে বাংলার জমিনে তাদের কোনো জায়গা হবে না। আগামী 2 ঘন্টার মধ্যে ওদের রক্তে গোসল করতে চাই আমি। গট ইট? রোহিত আর রোহান মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে বলল,
গুড। এখন থেকে কাজে লেগে পড়ো। মনে রাখবে 2 ঘন্টা মানে 2 ঘন্টায় 1 সেকেন্ডের হেরফের যেন না হয়। কথাটা বলেই সেখান থেকে বেরিয়ে গেল রোহিত আর রোহান। রাত 10:15 অন্ধকারাচ্ছন্ন এক বৃহৎ রুমের কাউচে শরীর এলিয়ে দিয়ে বসে আছে পাকিস্তানি পাঠানদের মতো আকৃতির এক সুঠাম দেহী পুরুষ। বৃহৎ রুমটাতে শুধুমাত্র জ্বলছে একখানা টেবিল ল্যাম্প। নিয়ন আলোক রশ্মি ছড়াচ্ছে রুম জুড়ে। কুটিল আধারের মাঝে বন্দি পুরুষটির মুখমণ্ডল স্পষ্ট নয়। হঠাৎই রুমের দরজায় কড়া নাড়ল কেউ। পুরুষটি থমথমে কণ্ঠে বলল, কাম ইন। 25 বছর বয়সী এক যুবক অতি দ্রুত পায়ে রুমে প্রবেশ করলো। পুরুষটি তার দিকে না ফিরেই বলল, যা বলেছিলাম জানতে পেরেছিস সে ব্যাপারে কিছু? জি ভাই, ওটা নীলেরই লোক ছিল, ইফাজ। ওর পা চাটা কুকুরটা আর যে মেয়ে দুটিকে গাড়িতে তুলেছিল তার ভিতরকার ফর্সা করে মেয়েটি নীলেরই বাগদত্তা, এমনটাই জানতে পেরেছি। এমন একটা খবরে চোখ মুখে পুলক দীপ্তি ফুটে উঠল সেই হিংস্র মানবটির। উত্তেজিত কণ্ঠে সে বলল, আর ইউ শিওর ওটা নীলেরই ফিয়ন্সি? জি ভাই। একটা শয়তানি হাসির রেখা ফুটে উঠল পুরুষটির চোখে মুখে। হিংস্র সেই দৃষ্টি নিক্ষেপ পূর্বক ঠোঁটের কোণের কুটিল হাসি বিদ্যমান রেখেই সে বলল, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ নীল খান, আই উইল কাম টু ড্রেস্ট ইউ। এতদিন অনেক লাঞ্ছনা সহ্য করেছি, এবার আর নয়। আই উইল ফিনিশ ইউ। আধারাচ্ছন্ন এক গভীর নিশতি। ঘড়ির কাঁটায় রাত 12:35। নাইট ক্লাব আর বার ব্যতীত ঘুমন্ত সমগ্র টরন্টোর শহরের ঠিক বক্ষস্থলে দাঁড়ানো নিজের বিশাল বিলাসবহুল অট্টালিকার মাঝে বসে আছে এক সুঠাম দেহী পুরুষ, কিছুটা ইউরোপিয়ানদের মতো দেখতে। পুরুষটির মুখে হালকা চাপদাড়ি, চোখ দুটি অত্যন্ত তীক্ষ্ণ, তবে মুখে কিসের যেন এক মলিনতা। নাম মাহমুদুল হক রাউফিন, কানাডিয়ান নামকরা কোম্পানি গ্রুপস অফ এমিচার এর সিইও। একেবারে অত্যাধুনিক ধাঁচের বিলাসবহুল আর অ্যাপার্টমেন্টের প্রত্যেকটা রুম সজ্জিত নানা দামি আসবাবপত্রে। তবে বর্তমানে সে যে রুমটাতে বসে আছে আর বিশেষত্ব হচ্ছে সেখানে নেই কোনো কৃত্রিমতার ছোঁয়া, সেটা শুধুই সজ্জিত এক শ্যাম কন্যার ছবিতে। সমগ্র রুমটার প্রত্যেকটা দেওয়াল জুড়ে শুধুমাত্র একটা মেয়েরই ছবি। রাউফিন তীক্ষ্ণ তবে অত্যন্ত মায়ার দৃষ্টি মেলে চেয়ে আছে হাস্যোজ্জ্বল সেই শ্যাম কন্যাটির দিকে। শ্যামাঙ্গিনীটির হাসিতে যেন মিশে আছে এক সঙ্গীহীন সৌন্দর্য। রাউফিন এক দৃষ্টি চেয়ে আছে সেদিকে, তার মুখে মলিন হাসি, হৃদয়ে এক নাম না জানা ব্যাকুলতা। সারাদিন যান্ত্রিকতার মাঝে ডুবে থাকলেও রাতে তার হৃদয় আনচান করে ওঠে এক শ্যাম কন্যার জন্য। এই সেই শ্যাম কন্যা যে কিছু বছর পূর্বে তার হৃদয়ে তুলেছিল প্রেম নামক এক গতিহারা ঘূর্ণিঝড়, যার বেগে এখনো প্রতি মুহূর্তে গভীর সমুদ্রে পালতোলা ডিঙি নৌকার ন্যায় বেগ হারায় রাউফিন। শ্যামকন্যাটির ফ্রেমে বাঁধানো একখানা ছবি হাতে নিয়ে অতি যত্নে তাতে হাত বুলালো রাউফিন। এক দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসলো আর তার বুক চিরে। খুব ইচ্ছা করছে তার শ্যামাঙ্গিনীকে সামনাসামনি দেখতে, একবার তার ওই নরম কোমল ত্বকে আদুরে স্পর্শ করতে, কিন্তু সেটা কি আর কোনোদিন সম্ভব? সে যে হারিয়ে ফেলেছে তার মায়াবিনীকে। হৃদয়ের যাতনাগুলো যেন মুখে ভেসে উঠল তার। গভীর পুরুষ কণ্ঠটা গুনগুনিয়ে গেয়ে উঠল, ভালো আর লাগে না এত কেন মায়া, যত কাছে আমি লাগে শুধু সান্ত্বনা, অবুঝ ভালোবাসা জানিয়ে নয় খেলা, তবু এ মনে হয় ছাড়া তোমায় বাজবো না। রাউফিন ছবিটা নিজের বুকের সাথে সবেকে চেপে ধরল, ফিসফিসিয়ে বলে উঠল,
আমি ফিরবো মায়াবিনী, শুধুমাত্র তোমার জন্য হলেও ফিরবো। ফিরবো তোমাকে নিজের করে পেতে, আমার একান্তই ব্যক্তিগত করে নিতে। রুমের বাতাস যেন হঠাৎই থমকে গেল। প্রত্যেকটা নিঃশ্বাস প্রশ্বাসের সঞ্চালন সাক্ষী হলো রাউফিনের এমন দৃঢ় প্রেম প্রতিজ্ঞার বাংলাদেশ। ঘড়ির কাঁটায় বেলা 2:35। মাথার উপর সূর্যি মামা উত্তপ্ত রৌদ্র কিরণ ছড়াচ্ছে আপন খেয়ালে। ভার্সিটি থেকে সামান্য দূরে একটা নির্জন ফুটপাত দিয়ে হাঁটছিল তিহু। আজকে মাহা অনুপস্থিত। গতকাল রাতে বাড়ি থেকে জরুরি তলব আসায় সকাল সকাল গ্রামে ফিরেছে সে। তাই তিহু আজ একা। রেশাদটাও কি একটা কারণে ভার্সিটিতে আসেনি আজ, কারণটা জানা নয় তার। চলতি পথে হঠাৎই সে ভাবলো বাসায় গিয়ে একবার মেসেজ করবে তাকে। কল্পলোকে ডুবে আপন খেয়ালে হাঁটছিল তিহু। হঠাৎই সে অনুভব করে তার পেছন পেছন আসছে কেউ। ঘুরে পিছনে তাকায় সে, কই কেউ তো নেই। রাস্তাটা প্রায় জনমানবহীন। যারা আছে তারা আপন গতিতে বিভিন্ন গন্তব্যে যেতে ব্যস্ত। ফের হাঁটতে শুরু করলে তিহু। এবার সত্যি সত্যি খুব কাছাকাছি কারোর অস্তিত্ব অনুভূত হচ্ছে। দূরে তাকাতেই তিহু দেখতে পায় একটা ছেলে অনেকটা কাছাকাছি চলে এসেছে তার। হৃদয় সামান্য কুঁচকে সে বলে, কি হলো, আমার পিছনে কি? ছেলেটি একটা ঢোক গেলে ভয়ের তো কণ্ঠে আমতা আমতা করে কিছু বলতে যেতেই তিহু এক ধমকে বলে, এই আপনি কি নতুন বউ? আর আমরা কি বাসর ঘরে বসে আছি নাকি? এত লজ্জা কেন পাচ্ছেন? হ্যাঁ, প্রেম করবেন আমার সাথে? তিহুর এমন কথায় কিছুটা বোকা বনে যায় ছেলেটি। হাতে থাকা লেডিস পার্সটা তার দিকে এগিয়ে গিয়ে বলে, সরি আপু, কিন্তু আপনার পাশটা পড়ে গিয়েছিল। তিহু ব্রুকুটি পূর্ণ দৃষ্টিতে তাকায় তার হাতের দিকে। তীব্র বিরক্তি নিয়ে বলে ওঠে, এটা আমার নয়। ছেলেটি যেন হাঁপ ছেড়ে বাঁচে। দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলে, ও আচ্ছা, আমি ভেবেছিলাম আপনার। তিহু ছেলেটিকে তার বোকামির জন্য ফের গালাগাল দিতে গিয়েও থমকায়। তারপর যেই না সে পেছন ঘুরে অমনি কেউ একজন একটা রুমাল চেপে ধরে তার মুখে। তিহু মুখ দিয়ে সাহায্য সূচক শব্দ করতে গিয়েও কিছু বলতে পারে না। চারিপাশে ধোঁয়ায় ঢেকে যায় তার। অদৃশ্য মানবতা ঘিরে ধরে চারিধার। নীলের রুমের কিং সাইজ বিছানায় নীলের একটা ফ্রেমে বাঁধানো ছবি। হাতে শুয়ে আছে মুন্নি। ঠোঁটের কোণে মুচকি হাসির ঝলক। সযত্নে ছবিটাতে হাত বুলাতে বুলাতে এক অচিন কল্প লোকে ডুবেছে সে। হঠাৎই খুবই ধীর পায়ে রুমে প্রবেশ করলো নাহা। মুন্নিকে ওভাবে শুয়ে থাকতে দেখে খানিক মুচকি হাসলো সে। অতঃপর চুপিসারে তার অতি সন্নিকটে এসে কিছুটা জোরে চিৎকারে ভঙ্গিমায় বলে উঠল, হ্যাপি বার্থডে মুন্নিপু, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। নাহার এমন কাণ্ডে কিছুটা হকচকিয়ে উঠল মুন্নি। নাহার দিকে ফিরে এসে সে বলল, আমায় কি মারার প্ল্যান করেছিলি নাকি? যাই হোক, থ্যাঙ্কস। নাহা বিছানায় তার পাশে বসতে বসতে বলল, একদমই না, এখনো তোমার বিয়ে খাওয়া বাকি আছে না। বাই দ্য ওয়ে, প্ল্যান কি তোমার? ঘুরতে যাবে না? মুন্নি উঠে বসতে বসতে বলল, না, আজকে আমার জন্য একটা প্ল্যান আছে। কি প্ল্যান? মুন্নি আনমনে কিছু ভাবলো। অতঃপর লাজুক হেসে বলল, নীল ভাই তো কারো জন্মদিনের দিন তাকে কিছু বলে না, তাই না? নাহা বোকার দৃষ্টিতে বলল, না, কিন্তু এখানে আবার নীল ভাইয়ের কথা আসলো কোত্থেকে? তোর মাথায় যদি একটু বুদ্ধি থাকে। গেস হোয়াট, আজকে আমি কি করতে পারি? হঠাৎই কিছু মনে পড়ায় চোখ মুখ চিকচিক করে উঠল নাহার। উৎসুক কণ্ঠে সে বলল, তুমি ভাইয়াকে প্রপোজ করবা? ফের খানিক লাজুক হাসলো মুন্নি। আমি শুধু তাকে নিজের মনের কথাটা জানাবো। নাহা মুন্নির গলা জড়িয়ে বলল, ও মুন্নিপু, আই এম সো এক্সাইটেড। মুন্নি পাশে রাখার নীলের গুরু গম্ভীর ছবিটার দিকে চেয়ে বলল, আমিও। কেটেছে হয়তো ঘন্টাখানেক। তিহুকে হাত পা বাঁধা অবস্থায় বন্দি করে রাখা হয়েছে এক আধার ঘেরা কক্ষের মাঝে। দিনের বেলাতেও ঘোর অমাবস্যার ন্যায় আধার সেথায়। এমনকি বেঁধে রাখা তার সুদীর্ঘ অক্ষি
পল্লব বিশিষ্ট চোখ দুইটাও তিহু বেঁধে রাখা মুখ দিয়ে সাহায্যের জন্য বিভিন্ন শব্দ করছে। হঠাৎ এই শব্দের ঝংকার তুলে লোহার ফটক খোলার আওয়াজ হলো। তিহু বেঁধে রাখা মুখ দিয়ে সাহায্যের শব্দ যেন বাড়তে থাকলো। তিহুর অনুভূতি শক্তি বরাবরই খুব তুখর। মুহূর্ত কয়েকের মাঝেই তার অনুভূতি হলো তার ঠিক সম্মুখে অত্যন্ত কাছাকাছি কেউ একজন। হঠাৎই তিহুর চোখ খুলে দিল ব্যক্তিটি। অতিবাহিত হলো কয়েক ন্যানো সেকেন্ড, হয়তো চারিধারে ধোঁয়াশা কাটতেই তিহুর সামনের বিশাল আকৃতির পুরুষটাকে দেখে কিছু বলার জন্য ছটফটালো। পুরুষটি বাঁকা হেসে বলল, আরে এ তো নেহাতি বেবি গার্ল। আমাদের প্রিয় নেতা সাহেব কিনা এখন এসব বাচ্চা মেয়ের প্রেমে পড়েছে। ছে ছে। তিহু নিজের কর্মকাণ্ড বহাল রেখেছে। পুরুষটি ফের বলল, যাই হোক, মেয়েটা জাক্কাস। আই রিয়েলি ওয়ান্ট টু টেস্ট হার। কি বলিস তোরা? পাশের ছেলেগুলো শয়তানি হেসে বলল। কোন নয় ভাই? পুরুষটি এমন নোংরা ইঙ্গিতে চোখ দিয়ে যেন অগ্নি ঝরছে। তিহুর পা বাঁধা থাকলেও সেটা দিয়ে নিজের সর্বশক্তিতে মাটিতে আঘাত করল সে। পুরুষটি সেদিকে চেয়ে বলল, ওহ, মেয়ের তেজ আছে মায়েরি। এই ওর মুখ খোল। এই তেজি কন্যার কণ্ঠস্বর শুনে একবার নিজেকে ধন্য করি। পাশ থেকে একটা ছেলে তিহুর মুখ খুলতে যেতেই পুরুষটি তাকে থামিয়ে বলল, এই স্টপ। যেই না বললাম অমনি জিভ লক লক করে উঠল, তাই না? সরে যা। আর কিছুক্ষণের মাঝেই ও আমার বউ হবে আর তোদের বাবি, তাই সাবধান। পুরুষটি এমন ধমকে থমকালো ছেলেগুলো। অবাক কণ্ঠে তারা বলল, কিন্তু ভাই আপনি যে বলেছিলেন। তাদের মুখের কথা ছিনিয়ে নিয়ে পুরুষটি বলল, যা বলেছিলাম সব ভুলে যা। এমন জিনিস একবার খেয়ে তৃপ্তি আসে না, বারংবার পেতে মন চাইবে। পুরুষটির এমন বাজে বাজে ইঙ্গিতে গা গুলিয়ে উঠছে তিহুর। পুরুষটি আর দেরি না করে তার মুখের বাঁধনটি খুলে দিতেই যেন অগ্নি ঝরে পড়ল রুমের মাঝে। নিজের সর্বোচ্চ তেজ নিয়ে তিহু বলে উঠল, শালা জলপাটা খুব শখ জেগেছে না? এমন ডোজ দিব না, জীবন চলে যাবে, বিয়ে হবে না। তিহুর এমন সম্বোধন আর উক্তিতে রীতিমতো ভীষণ লেগে গেল উপস্থিতি সকলের। পুরুষটি রেগে গিয়ে তিহুর চুলের মুঠি ধরে টান দিয়ে বলল, মুখ সামলে কথা বল মা। কাকে কি বলছিস খেয়াল আছে? চুলে জোর টান লাগার দরুন ব্যথায় সামান্য কুকিয়ে উঠল তিহু। তবে সেটা লোক চক্ষুর আড়াল করে সে বলল, জলপাঠা বলাটা কম হয়ে গেছে বল, জারজ। তোকে তো অন্য কিছু বলা উচিত ছিল, কাপুরুষ কোথাকার। এই কেউ লেবুর পানি আন। মা মনে হয় ক্লোরোফেমের গন্ধে নেশা হয়ে গিয়েছে, মাথায় কাজ করছে না, ভুলে গেছে কাকে কি বলতে হয়। আমার জন্য লেবুর পানি না এনে তোর জন্য এনার্জি ড্রিঙ্কস আনতে বল। গ্লুকোজ হলে ভালো হয়। মনে হয় তোর শরীরে পুষ্টির অভাব আছে, না হলে কেউ একটা মেয়েকে এমন কাপুরুষের মতো অজ্ঞান করে তুলে আনে? বিশ্বাস কর, আমি ভাবতেই পারিনি কেউ কোনোদিন আমায় কিডন্যাপ করবে। আর যদিও করে তাহলে আমার একটা আশা ছিল কিডন্যাপ করবে মুভির স্টাইলে। প্রথমে আমার সামনে একটা ব্ল্যাক মাইক্রো এসে থামবে, আমার হাত ধরে টানবে, আমি না না করবো, তারা তুলে নিয়ে চলে আসবে। তা না, পুরো আশায় পানি ঢেলে দিলি তুই। ছ্যা, জীবনটাই বৃথা। তিহুর কথায় তার চুলের মুঠি ছেড়ে দিয়ে বাঁকা হাসল পুরুষটি। মায়েরই বলছি, তোকেই আমার লাগবে। এমন তেজ, এমন কথার বাহার। মেরা দিল মে আগ জ্বালা দিয়া তুনে, ফায়ার কুইন। আই ওয়ান ইউ। পুরুষটি তার দলীয় লোকগুলোকে ডেকে বলল, যেখান থেকে পারিস কাজী ধরে নিয়ে আয়। এক্ষুনি এই মুহূর্তে বিয়ে করব আমি। তবুও এই মেয়েকেই আমার লাগবে। ছেলেগুলো একে অপরের দিকে প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকালো। এটা কি আসলেও তাদের ভাই? সে কোনোদিনও বিয়ে করতে পারে? যার কাছে মেয়ে মানে ভোগ ভিন্ন অন্য কিছু নয়, সে পুরুষই বলছে বিয়ে করবে। বিশ্বাস হলো না ছেলেগুলোর।
অপরদিকে তাদেরকে এমন দাঁড়িয়ে থাকতে দেখে তাড়া দিয়ে পুরুষটি বলল, কি বললাম কথা কানে যাচ্ছে না? এক্ষুনি মানে এক্ষুনি। ছেলেগুলো আচ্ছা ভাই বলে বাইরের দিকে পা বাড়ালো। পুরুষটি অদ্ভুত দৃষ্টি মেলে চেয়ে রইল তিহুর পানে। কে জানে তাতে কি আছে, হিংস্রতা নাকি মুগ্ধতা। অতিবাহিত হয়েছে কয়েক মুহূর্ত, ঘড়ির কাঁটায় সেটা মিনিট 30 হবে হয়তো। এরই মাঝে নিস্তব্ধ আধার আচ্ছন্ন জঙ্গলাবৃত সেই কুটির পরিণত হয়েছে এক পরাজিত সৈনিকের রক্তে রাঙা রণক্ষেত্র। কাজী সাহেব এখনো ভয়ার্ত দৃষ্টিতে চেয়ে আছেন। কম্পন উঠেছে তার সমগ্র শরীর জুড়ে। সামনে পড়ে থাকা রক্তিম পুরুষগুলোর দিকে তাকিয়ে কুটিল হাসল নীল। অতঃপর তাকালো সামনের কই মাছের প্রাণধারী পুরুষটির দিকে, যার কাছ থেকে এখনো ক্ষণে ক্ষণে ভেসে আসছে হালকা শ্বাস প্রশ্বাসের মৃদু গঞ্জন। নীল সেদিক থেকে অতি ঘৃণ্য দৃষ্টিতে চোখ ফেরালো। অতঃপর তাকালো সামনের কম্পনরত রমণীটির পানে। রক্তে যে তার ফোবিয়া আছে সেটা বুঝতে বাকি নেই নীলের। নীল রমণীটির দিক থেকে চোখ সরিয়ে কাজী সাহেবের পানে চেয়ে বলল, আপনি বসে আছেন কেন? আপনার কাজ ছাড়ুন, হাতে আমার বেশি সময় নেই। যা যা ফর্মালিটিস আছে দ্রুত সম্পন্ন করুন। কিন্তু বাবা মেয়ে তো নামও বলছে না, আমি কি করতে পারি? নীল রমণীটির পানে চেয়ে বলল, লিখুন, পাত্র ওয়াহাজ খান নীল, পিতা ওয়ালিদ খান, মাতা মির্জা সূচনা, আর পাত্রী নুরাইন হক তিহু। তিহুর হৃদয়টা যেন ধুপ করে উঠল। তার বিয়ে হচ্ছে, আসলেও তার বিয়ে হচ্ছে, কিন্তু কার সাথে হচ্ছে? এই লোকটার সাথে, যার নাম, যার পরিচয়পত্রের সামান্য অংশ ছাড়া বাকি সবটা অজ্ঞাত তার কাছে। লোকটার বাসা কোথায় সেটা অবধি জ্ঞান সীমানার বাইরে তার। তিহু তীব্র বেগে মাথা ঝাঁকিয়ে বলল, আমি বিয়ে করব না। নীল যেন তার কথা শুনেও না শোনার ভান করল। কাজী সাহেব ফের বলে উঠলেন, কিন্তু বাবা মেয়ে, বাবা মা অর্থাৎ অভিভাবকদের নাম তো লাগবে। নীল বিরক্তি মাখা কণ্ঠে বলল, কি বললাম শুনতে পাননি? আমার হাতে এত সময় নেই। আর সবচেয়ে বড় কথা, কিছুক্ষণ পর ও ওয়াহাজ খান নীলের সহধর্মিণী হবে, তাই আপাত দৃষ্টিতে অন্য কোনো অভিভাবকের দরকার হবে না। কাজী সাহেব আমতা আমতা করে বললেন। কিন্তু তাও। নীল কিছু বলার আগে তিহু নিজের সর্বশক্তিতে উঠে দাঁড়িয়ে বলল, মামা বাড়ির মোয়া পেয়েছেন? মস্করা হচ্ছে? বিয়েটা কি পুতুল খেলা যে আসো বন্ধু বসে আছি বিয়ে করে যাও? বিয়ে আমি করব না মানে করবই না, যা ইচ্ছে করে নিন আপনি। নীল এক অন্যরকম ভঙ্গিমায় বলল, বিয়ে তো হবেই, হয়তো এখান থেকে নবদম্পতি বের হবে, নয়তো সে কথা নয় থাক। প্রথমত তোমাকে বিয়ে করার ইচ্ছে আমার নিজেরও নেই, কিন্তু তুমিই পুরো ভার্সিটির সামনে বলে বেরিয়েছ ইউ আর মাই ফিয়ান্সে। এই পরিচয়ের কারণে তুমি কিডন্যাপ হয়েছ। তবে তোমার সাথে যদি মিসেস নীল খান নামক সারনেমটা লাগানো থাকতো না, আই সোয়ার কেউ তোমার দিকে চোখ তুলে দেখতেও পারতো না। তাই বেশি কথা না বলে যা বলছে তাই করো। লাগবে না আমার আপনার কোনো স্পেশাল সারনেম। আমি অ্যাজ নুরাইন হক ঝাক্কাস আছি, সো আই ডোন্ট নিড ইউর সারনেম। কনফিডেন্স ভালো, তবে ওভার কনফিডেন্স নয়। আর নীল খান যে কথা একবার মুখ থেকে বের করে সেটাকে সত্যি করে ছাড়ে। তাই আমার জেদের কারণে হলেও আমি শুধু তোমাকেই বউ বানাবো। আরে আজব লোক তো। কেন রে ভাই, আপনার জন্য কি দুনিয়ায় মেয়ের আকাল পড়েছে? নীলার কোনো কথা না বলে বাঁকা হাসল। অতঃপর নিজের হাতে থাকা পিস্তলটা দিয়ে পাশে পড়ে থাকা রক্তাক্ত পুরুষটার দেখে ফের আরেকবার গুলি ছুড়ল। সঙ্গে সঙ্গে রক্ত ফের আরেকবার ছিটকে বের হলো। ভীত তিহু ভয়ে চোখ মুখ খিচে এক নিঃশ্বাসে বলল, কবুল। আরেকবার বাঁকা হাসল নীল। কাজী সাহেবের দিকে ফিরে সে বলল, আমার তরফ থেকেও 3 কবুল। সম্পন্ন হলো বিবাহ অনুষ্ঠান। এমন অদ্ভুত বিয়ের সাক্ষী হয়ে মুখ চেপে হাসলো জয়, আদনান, আসিফ আর ইভাজ। পাশে এক কোণে দাঁড়িয়ে আছে আইয়াজ। সেই তো নীলকে তিহুর খোঁজ দিয়েছিল, তবে এটা তার কল্পনাতীত ছিল যে নীল এখানেই এই বদ্ধ কুঠিরিতে বিয়ে সারবে।
আহাত আয়াজের কাঁধে হাত রেখে বলল, কি ব্যাপার ভাইয়া, তুমি এমন গোবাসারের মতো দাঁড়িয়ে আছো কেন? বাই দ্য ওয়ে, তুমি তো ভাবির খোঁজ দিতেছিলে না নীল ভাইকে? সামান্য মাথা ঝাঁকালো আয়াজ। আহাত জিজ্ঞাসু দৃষ্টিতে চেয়ে বলল, তুমি কোথা থেকে জানতে পারলে যে জাফরের লোকজনই ভাবিকে কিডন্যাপ করেছে? আয়াজ একবার তাকালো আহাদের দিকে, ছোট্ট একটা শ্বাস ফেলে সে বলতে শুরু করলো, আজ ভাইয়ের একটা ইম্পর্টেন্ট ক্লায়েন্ট মিটিং ছিল, সেজন্য কিছু ফাইলের প্রয়োজন ছিল যেগুলো ভাই গত রাতে আমার তত্ত্বাবধানে রেখেছিল। তবে দুর্ঘটনাক্রমে আমি সেগুলো আনতে ভুলে যাই মাঝ রাস্তা থেকে, তাই আমাকে ব্যাক করতে হয়েছিল। আবার ওদিকে মিটিংয়ের টাইমও হয়ে আসছে, তাই আমি শর্টকাট দিয়ে অতি দ্রুত গাড়ি চালিয়ে যাচ্ছিলাম। হঠাৎই আমার দৃষ্টিগত হয় ভাবিকে। যদিও আমি প্রথমে খেয়াল করিনি, তবে আমার চোখ আটকে যায় জাফরের গাড়ি দেখে। তাকে আমি বেশ ভালো করে চিনতাম যে সে নীল ভাইয়ের একমাত্র প্রতিদ্বন্দ্বী, জেকে গ্রুপস অফ কোম্পানির ওনার জাফর করিম। বেশ কিছুবার দেখা হয়েছে তার সাথে। আমার ঘনিষ্ঠতা নেই, তবে তাকে দেখেই চিনতে পেরেছিলাম আমি। ভাইয়ের সাথে তার শত্রুতা ব্যাপারটাও আমার বেশ ভালোই জানা। তৎক্ষণাৎ গাড়ি ব্রেক করলাম আমি, আর সেই অদ্ভুত ঘটনাটি ভাবির মুখে রুমাল রেখে একদল ছেলেটাকে গাড়িতে তুলছিল। ব্যাস, আমার আর বুঝতে বাকি রইল না। আমি সঙ্গে সঙ্গে ভাইকে ফোন লাগালাম। তারপরে ঘটনা তো তোমার জানোই। আহাত আয়াজের মুখে এত বর্ণনা শুনে তার পিঠে চাপড় দিয়ে বলল, যাই হোক, আজ থেকে ভাই আমাদের কিন্তু মঙ্গল, আর সেটা তোমারই বদলতে। আজ থেকে পার্টি হবে মামু, বহুদিন বাদ সুশীল। কুটির থেকে বের হওয়ার ঠিক পূর্ব মুহূর্তেই শরীরটা কেন জানি খারাপ হতে শুরু করলো তিহুর। মনে হচ্ছে জ্বর আসবে, মাথাটাও ঘুরছে ভীষণ। কল্পনাতীতভাবে কুয়াশায় ঢেকে যাচ্ছে চারিপাশ। তিহু বুঝলো আর বেশিক্ষণ সজ্ঞানে থাকা হবে না তার। কিন্তু এখন জ্ঞান হারালে যে মান সম্মান সবটা চলে যাবে। তবে নিজেকে আর সামলাতে পারছে না তিহু। চারিদিকে এমন রক্তের বিচ্ছিরি গন্ধ আর রক্তিম পরিবেশে গা গুলিয়ে উঠছে তার। সামান্য রক্তই যার ফোবিয়া আছে, সেখানে এতক্ষণ ধরে এমন রক্ত রাঙা পরিবেশের মাঝে থাকা সত্ত্বেও যে সে এখনো সজ্ঞানে আছে, এটাই তো শুকরিয়া। ব্যাস, আর এক মুহূর্ত চেতনা হারিয়ে তিহু হেলে পড়ল নীলের প্রশস্ত বক্ষদেশে। অন্যদিকে তিহুকে এমন চেতনাহীন অবস্থায় দেখে ব্যতিব্যস্ত হয়ে পড়ল নীল। তার সুশ্রী মুখশ্রীতে হালকা চাপড় দিয়ে বলল, নুরাইন, এই নুরাইন, শুনতে পাচ্ছ আমার কথা? নূর। অপর পাশ থেকে কোনো আওয়াজ না আসায় নীল তার মুখ থেকে হাত সরিয়ে বলল, Damn it, she has lost consciousness. নীল কোলে তুলে নিল তিহুকে। অতঃপর পা বাড়ালো কুটিরের বাইরে নিজের গাড়ির দিকে। সন্ধ্যার পর থেকেই মাহা একের পর এক কল দিয়েই চলেছে তিহুর প্রত্যেকটা নাম্বারে। লোকাল নাম্বার থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার, এমন কোথাও বাদ নেই যেখানে সে ট্রাই করেনি, কিন্তু কোনো রকম সাড়া নেই। অপর পাশ থেকে সব কিছুই সুইচ অফ বলছে। চোখে মুখে দুশ্চিন্তার রেখা স্পষ্ট মাহার। এই মেয়েটা কি তাকে এক দণ্ডও শান্তি দেবে না? আবারও নিশ্চয়ই ফোনে চার্জ দিতে ভুলে গেছে, ফোন অফ হয়ে পড়ে আছে আর তার খেয়াল নেই। মানে এই মেয়েটাকে নিয়ে হয়েছে যত জ্বালা মাহার। শেষমেশ না পেরে রিশাদের ফোনে কল লাগালো সে। দুইবার রিং হওয়ার পর থেকে ওই পাশ থেকে ফিরে আসলো এক গভীর পৌরুষ কণ্ঠস্বর। হ্যালো। মাহার রাগান্বিত তবে চিন্তিত কণ্ঠে বলল, হ্যালো মারফুড, তিহু কই রে? কোন চুলায় গিয়ে মরেছে? কবর কি দিয়েছিস নাকি আমার আশা লাগবে? সারাদিনের ক্লান্তি শেষে সবে বিছানায় শরীরটা এগিয়ে দিয়েছিল রিশাদ মাহার এমন কথাই এক ঝটকায় শোয়া থেকে উঠে বলল, কি হয়েছে বান্ধবী, এত ক্ষেপতে কেন? খেপবো না তো কি মধু ছড়াবো? আর সেই শাকচুনিটা কই রে? কোন মামদরের সাথে ভাগছে? মানে? কারণ দুনিয়ার কারোর সঙ্গেও তো ভাগতে পারবে না, সেই ক্ষমতা আল্লাহ ওরে দেয় নাই। তাহলে কোনো ভূতের সঙ্গে নিশ্চয় ভেগেছে। দেখ কোন শেওড়া গাছে ঝুলছে। আল্লাহর ওয়াস্তে ভাই ওর কাছে একটু যা, গিয়ে বল আমার ফোনটা একটু তুলতে। টেনশন আমার অবস্থা খারাপ।
কেন তিহু তোর ফোন ধরছে না? আমার ফোনও মানে তোর কথা হয়নি ওর সাথে? না, আমি তো ভাবলাম ও মেবি তোর সাথে গিয়েছে। না মানে আমি আজকে ভার্সিটিতে যেতে পারিনি, সবুজের বার্থডে ছিল তো তার জন্য। তাই ফিরে ভাবলাম ওর কাছ থেকে নোটস নিব, কিন্তু ও তো এমনিতেই এখনো মেসেজ সিন করে না। তাই শুধুমাত্র ওর জন্য আজকের ফ্ল্যাক্স লোড দিয়েছিলাম। শালের মাইয়া ফোনটা অফ করে রাখছে। 30 টাকার জলাঞ্জলি, এই 30 টাকা আমি যদি ওর কাছ থেকে না নিছি, আমার নামও রিশাদ আহমেদ না। মাহা মহা বিরক্তিতে ফেটে পড়ে বলল, বল, এখন তো 30 টাকা মেন হয়েছে। আবালের আবাল, যা গিয়ে দেখ ও কোনো মামদুরের সাথে পালাইছে। এক্ষুনি যা। আর হ্যাঁ, আজকে ওর নিমার সাথে থাকার কথা, তাই নিমাদের ফ্ল্যাটে যা। আর এক্ষুনি ওর কান ধরে নিচে এনে ছটপট কল লাগাবি আমার কাছে। জলদি যা। রিশাদ গা ছাড়া ভাব নিয়ে বলল, প্রথমত আজকে সারাদিন পার্টি করেছি, সো আই অ্যাম ভেরি টায়ার্ড নাও। দ্বিতীয়, আমার বউ নেই যে আমার সেবা করবে। তার উপর তুই আবার আমাকে কতবার কথার ভিতরে আবল তাবল বলেছিস। আমি একদমই যেতে পারবো না রে। জুতার বাড়িটা কি মোবাইলের এপাশ থেকে দেব নাকি এসে দেব? মানে এখন তুই টায়ার্ডনেস দেখাচ্ছিস? কানা, যা, এক্ষুনি যা, নইলে। রিশাদ তাকে থামিয়ে দিয়ে বলল, চুপ কষালি, বহুত কথা বলছিস। আমি যাচ্ছি, আর তুই খালি আমার সামনে আয়। থাপড়াইতে থাপড়াইতে তোর মাথা একদম আলু গুজিয়ে দেব। জলদি যা। কথাটা বলেই ফোন কেটে দিল মাহা। রিশাদ ইতিমধ্যে বেরিয়ে পড়েছে নিমাদের ফ্ল্যাটের উদ্দেশ্যে। সত্যি বলতে দুশ্চিন্তা তারও কিছু কম হচ্ছে না, কারণ তাদের 3 মানিকের মধ্যে তিহুই একমাত্র ইম্যাচিওর। তাই তাকে নিয়ে চিন্তার পরিমাণ দুজনের কারোরই কম নয়। সন্ধ্যার কিছুটা পর নিকষ কালো আধারে ঘনীভূত চারিধার শুধু কৃত্রিম আলোকসজ্জা ছাড়া আজ অন্তরিক্ষে দেখা নেই চাঁদ মামারও। খানমহলের প্রধান গেইটে লৌহ কপাট খোলার শব্দ হলো। ধীরে ধীরে চারিপাশে বাগানবৃত সাদা কংক্রিটের রাস্তাটা পেরিয়ে মহলের সামনে এসে থামলো নীলের গাড়িটি। সেখান থেকে নেমে আসলেন নেতা সাহেব, আর আদুরে ভঙ্গিমায় তার বক্ষ দেশে লেপ্টে থাকা এক রমণী। জ্বরে শরীর পুড়ে যাচ্ছে তার, সর্বদা কম্পমান গোলাপি অধৈর্যরা জ্বরের তোপে শ্বেত বর্ণ ধারণ করেছে, নাকের ডগার রক্তিম বর্ণাকৃত। তবুও চেতনাহীন সেই রমণীটি ভুবন মোহিনী, সৌন্দর্যের অধিকারিণী। নীল এক ঝলক তাকালো উত্তপ্ত দেহের অধিকারিণী রমণীটির পানে, অতঃপর পা বাড়ালো অন্দরমহলের উদ্দেশ্যে। এদিকে খানমহলে আজ আনন্দের জোয়ার। দীর্ঘ 5 বছর পর রৌশানারা খানের একমাত্র ছেলে মাহমুদুল হক রাউফিন আজ ফোন করে জানিয়েছে সে বাংলাদেশ ফিরতে চায়। হয়তো 2 দিনের মাঝেই ফিরবে সে। এমন খবরে আনন্দ অশ্রু গড়াচ্ছে বাড়ির সকলের নয়নে। তার উপর আজ আবার রবিন আরহা খানের মেয়ে সঞ্চিতা আফরা মুন্নির 20তম জন্মদিন। সেই উদ্দেশ্যেও লেগেছে উৎসবের আমেজ। হঠাৎই কলিং বেলের শব্দে বিশাল কাঠের দরজাটি খুলল একজন মেড। সঙ্গে সঙ্গে দৃশ্যমান হলো নীল আর তার বক্ষ দেশে থাকা রমণীটি। নীলের বক্ষ দেশে অচেনা কোনো এক যুবকটি দেখে হতবিহ্বলতাবশত রুমিন আরার হাতের পায়েসের বাটিটি শ্বেত পাথরের মেঝেতে পড়ে শব্দের ঝংকার তুলল। কি হলো রুমি? প্রশ্ন করতে করতে এগিয়ে আসলেন রৌশনারা। রুমিন আবার দৃষ্টি অনুসরণ করে দরজায় তাকাতেই হতভম্ব তিনি। চুপ থাকলেন মুহূর্ত কয়েক। নীল ড্রয়িং রুমে প্রবেশ করতেই তাকে থামিয়ে রৌশনারা বলল, এই মেয়েটা কে নীল? কোত্থেকে ধরে এনেছো তাকে? ও নুরাইন, নুরাইন হক। ও নুরাইন হক। সবচেয়ে বড় কথা, নাও শি ইজ মাই ওয়াইফ, সো ডোন্ট অ্যাড্রেস হার অ্যাজ এই মে। নীলের এমন কথাই যেন ড্রয়িং রুমে বোমা বিস্ফোরণ হলো।
বিস্ফোরিত নয়নে সবাই চেয়ে আছে তার দিকে। মির্জা সাইমার রান্নাঘরেই ছিলেন। নীলের কণ্ঠে বেরিয়ে আসতে এমন দৃশ্য হতভাগ তিনি। রওশানারা গাম্ভীর্য বজায় রেখে কিছুটা রাগী কণ্ঠে বললেন, তোমার বউ মানে? এটা কোন ধরনের কথাবার্তা নীল? তুমি জানো না এই বাড়িতে বড়দের অনুমতি ছাড়া বিয়ে নিষেধ? নীল জবাব দিল না। মির্জা সাইমা এগিয়ে এসে নীলের বক্ষ দেশে থাকা অচেনা মেয়েটির দিকে তাকিয়ে বললেন, এসব কথা না হয় পরে হবে আপা। নীল বাবা, আমার তো মনে হচ্ছে ও অসুস্থ। এখনই ওকে নিয়ে রুমে যা তুই। বাদ বাকি কথা না হয় পরে হবে। বলেই মেয়েটির কপালে একবার হাত ছোঁয়ালো সে। জ্বরের তীব্রতায় পুড়ে যাচ্ছে তার কপালখানা। সঙ্গে সঙ্গে হাত ছড়িয়ে মির্জা সাইমা কিছু বলার আগেই রওশানারা খান ক্ষিপ্ত কণ্ঠে বললেন, তুই চুপ থাক সাইমা। চেনা নেই জানা নেই একটা মেয়েকে ও বউ বলল, আর মেয়েটিও ওর বউ হয়ে গেল। মির্জা সাইমা কিছু বলার আগেই সেখানে উপস্থিত হলেন মির্জার সূচনা। কি হচ্ছে এখানে? পরক্ষণে নীলের কোলে এক সুশ্রী যুবতীকে দেখে চমকে তাকালেন তিনি। নীলের দিকে ফিরে শুধালেন, এইটা কে নীল? তার জবাবে নীল কিছু বলতে যাবে ঠিক তৎক্ষণাৎই রওশানারা খান বাগড়া দিয়ে বললেন, কে আর হবে? শোন তোর ছেলের কাছে বলে কি না এটা তার বউ। এই শিক্ষা দিয়েছিস তুই নিজের ছেলেকে? তাকে কথার মাঝখানে থামিয়ে মির্জা সূচনা বললেন, তুই একটু চুপ করলে ভালো হয় রওশন। প্রশ্নটা আমি যাকে করেছি উত্তরটাও না হয় সেই দিক। আর আমার ছেলে যদি বলে এটা তার বউ, তাহলে রাস্তার কোনো পরিচয়হীন মেয়েকেও আমি এক শর্তে মেনে নেব আমার বৌমা হিসেবে। তিনি নীলের দিকে তাকাতেই নীল বলল, মা, শি ইজ মাই ওয়াইফ নুরাইন হক। আই থিঙ্ক আর কোনো পরিচয় লাগবে না তার। মির্জা সূচনা একবার ভালো করে ছেলেকে পরখ করলেন। রওশানারা খান কিছু বলতে গেলেই মির্জা সূচনা এক প্রকার তার মুখে ঝামা ঘষে দিয়ে বললেন, ছেলে আমার যখন বলেছে এটা তার বউ, তার মানে এটাই আমার সংসারের উত্তরাধিকারিণী। কেউ আর কোনো প্রশ্ন করবে না। নীল, তুই ওকে নিয়ে রুমে যা, বাদ বাকি আমি সামলে নিচ্ছি। নীলার কোনো দিকে না তাকিয়ে তিহুকে নিয়ে পা বাড়ালো তার রুমের উদ্দেশ্যে। নেহাতি সে গুরুজনের মুখে মুখে তর্ক করে না, নতুবা রওশানারা খানের এতক্ষণ বলা কথাগুলো প্রত্যুত্তর সে যে কিভাবে দিত তা হয়তো কল্পনাতীত ছিল এ মহলের প্রত্যেকটা লোকের। তবে সিঁড়ি বেয়ে যেতে যেতে সে একবার বাড়ির একজন মেয়ের উদ্দেশ্যে বলল, আসমা খালা। আসমা বেগম চমকে তাকালেন। নীল তাকে কিছু বলার সুযোগ না দিয়ে বলল, নূরের জন্য মেডিসিন আর জলপট্টি নিয়ে 5 মিনিটের মাঝে আমি তোমাকে আমার রুমে দেখতে চাই। মুন্নি আপু, তুমি এখনো সাজতেছো? শীঘ্রই নিচে চলো, নীল ভাইয়া বউ নিয়ে এসেছে। মুন্নি নিজের ঢেউ খেলানো চুলগুলোতে চিরুনি শেষ আঁচড় চালাতে ব্যস্ত। প্রাণোচ্ছল্ল চঞ্চল চোখ দুইটি বৃহৎ আতশীতে নিবদ্ধ তার। হঠাৎই রাফার এমন কথায় চমকে তাকালো সে। ধরে রাখা কাঠের চিরুনিটা ধপ করে মেঝেতে পড়ল। উদ্বিগ্ন কণ্ঠে সে বলল, ইয়ার কি করছিস? এক গাঁটটা দিব। ফাইজলামি করার জায়গা পাস না? নীল ভাই বউ নিয়ে এসেছে মানে? উনি যদি জানতে পারে না তার নামে এমন উল্টাপাল্টা কথা বলছিস তুই, আস্ত রাখবে না কিন্তু তোকে। আমি কেন মিথ্যে বলতে যাব? বিশ্বাস না হয় তুমি নিজেই বাইরে চলো। রাফার কথায় বুক ধক করে উঠল মুন্নির। আর এক মুহূর্ত দাঁড়ালো না সে। পরনের নীলের পছন্দের ডার্ক ব্লু কালার শাড়ির রমণীটি ছুটে চলল বারান্দার দিকে। মুহূর্ত কয়েকের মাঝে থমকালো তার পদচারণা। তার ঠিক বিপরীত দিকে সিঁড়িটি বেয়ে নীল বক্ষদেশে এক রমণীকে আগলে এগিয়ে চলেছে নিজের রুমের দিকে। প্রথম পলকে বিশ্বাস হলো না মুন্নির। তবে সময় অতিবাহিত হতে লাগলো। কিছুক্ষণের মাঝে মিলিয়ে গেল নীল আর তার বক্ষদেশে আগলালো রমণীটি। রাফা এসে হাত রাখলো মুন্নিক্ষীণ কাঠটায়। মন্ত্রমুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে বলতে লাগলো,
হাউ রোমান্টিক না আপু? ভাইয়া পুরাই সিনেমার স্টাইলে বৌমণিকে নিয়ে এন্ট্রি নিয়েছে। আই জাস্ট শকড। অপর পাশ থেকে কোনো মন্তব্য না আসায় রাফা এবার মুন্নির পানে তাকালো। মুন্নির অচঞ্চল চোখ দুইটা স্থবির, যেগুলোতে কিছু মুহূর্ত পূর্বেও বিদ্যমান ছিল এক নাম না জানা চঞ্চলতা। রাফা মুন্নির কাঁধ ঝাঁকিয়ে বলল, ওই মুন্নিপু, বলো সেই না সিনটা? মুন্নির চোখ বেয়ে এক ফোঁটা অশ্রু কণা টুপ করে গড়িয়ে পড়ল। তবে সেটা রাফার দৃষ্টির অগোচরে রেখে দ্রুত দৌড়ে রুমে গিয়েই দরজা বন্ধ করে দিল মুন্নি। রাফা শুধু অবাক হয়ে তাকিয়ে রইল। হঠাৎ হলোটা কি মুনিয়াপার? যাই হোক, এখন আর তার অনেক দায়িত্ব নিরানিহিত নাহা সবাইকে তো নতুন বউ মুন্নির ব্যাপারটা জানাতে হবে। মুন্নির রুম আগে বাঁধে বিধায় তাকে জানানো হয়েছে। এখনো বাকি সব নবীনের। সে দ্রুত নীরার রুমের দিকে পা বাড়ালো। রুমে এসে এই শব্দ করে সব বেগে দরজা লাগিয়ে তার সাথে হেলান দিয়ে মেঝেতে বসে পড়ল মুন্নি। চোখের কোণে জমে থাকা জল কণারা যেন বাঁধন ভেঙেছে। কান্না তোপে কাজল লেপটে যাচ্ছে, নষ্ট হচ্ছে পুরো মেকআপ। মুন্নির এখনো বিশ্বাস হচ্ছে না কিছু। মনে হচ্ছে এ যেন কোনো দুঃস্বপ্ন। কিছুক্ষণ পরেই তার ঘুম ভেঙে যাবে আর শেষ হবে এই দুঃস্বপ্নের প্রহরের। মুন্নি দুহাতে নিজের সেট করে রাখা চুলগুলো সর্বশক্তি দিয়ে টেনে ধরলো। দুহাত দিয়ে লেপটে দিল কাজল কালো সেই নয়ন দুটি, যা কিছুক্ষণ আগেও অতি যত্নে সাজাচ্ছিল সে। চিৎকার করে কেঁদে উঠল সে। তবেই সেই চাপা কান্নার সাক্ষী হলো কেবলমাত্র একটা নিস্তব্ধ রুম আর তার কিছু প্রাণহীন আসবাবপত্র। নীল নিজের কিং সাইজ নরম বেডটাতে অতি যত্নে শুয়ে দিল তিহুকে। ধীরে ধীরে তার মাথার নিচে রাখা নিজের হাতটা চুপিসারে সরালো। তার ফ্যাকাশে বর্ণ ধারণ করা মুখশ্রীর ওপর পতিত বেবি হেয়ারগুলোতে সর্বোচ্চ যত্ন দিয়ে আলতো হাতে সরালো। তিহুকে আজ অন্যরকম সুন্দর লাগছে। জ্বরের তোপে চেতনাহীন রমণীয় যে এতটা আকর্ষণীয় আর মোহনীয় হতে পারে সেটা হয়তো তিহুকে না দেখলে কখনোই বুঝতে পারত না নীল। সে এক ঘোর লাগা মন্ত্রমুগ্ধ দৃষ্টিতে অপলক চেয়ে রইল সেই অগ্নিকন্যাটির পানে। দীর্ঘ এক নিশীথ প্রহরের চেতনাহীনতার অবসান ঘটিয়ে জ্ঞান ফিরল তিহুর। শরীরের তাপমাত্রা এখন প্রায় নিয়ন্ত্রণে, তবে এখনো চারিধারে হালকা কুয়াশার আবরণ যেন আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে তাকে। কিন্তু এত কিছুর মাঝেও আজ সকালটা একটু অন্যরকম আঙ্গিকে ধরা দিচ্ছে তার অবচেতন মনে। কেন যেন মনে হচ্ছে এটা তার গতানুগতিক বিছানা নয়, অত্যাধিক নমনীয় কোমলতার মাঝে নিজেকে আবিষ্কার করছে তিহু। হঠাৎই হাতে কারো রেশম কোমল ঘন কেশ রাজের নরম স্পর্শ উপলব্ধি করলো সে। ঘুমঘোরের আনমনা তন্দ্রাচ্ছন্নতার মাঝে সেই স্পর্শ বেশ ঠেকছে তার। ধীরে ধীরে তিহু নিজের হাতের বিচরণ শুরু করলো সেই নরম কোমল কেশ রাজের উপর। এমন নরম আবেশের মধ্যেখানে অবস্থানরত তিহু কি জানি মনে করে দ্রুত চোখ খুলল। সঙ্গে সঙ্গে সম্মুখ পানে চেয়ে এক পরিচিত তবে অজ্ঞাত মানবের উপস্থিতিতে এক প্রকার চেঁচিয়ে উঠল সে, আপনি? গতকাল সারা রাত তিহুর জ্বর কমার যেন নামই নিচ্ছিল না। এক প্রকার সমগ্র রাত জুড়েই তার মাথায় অনবরত জল পড়তে দিয়ে গিয়েছে নীল। শেষ রাতের দিকে তার জ্বরটা যখন সামান্য নিয়ন্ত্রণে, তখন আর ক্লান্ত শরীরকে শান্ত রাখতে পারল না নীল। তিহুর পায়ের ধারে বসে বিছানায় নিজের মাথাটা এলিয়ে দিল সে। তবে হঠাৎই কারোর এমন চিৎকারের আকস্মিকতায় ঘুম ভেঙে গেল তার। চোখ কুঁচকে সে বলল, হোয়াট দ্য হেল, সকাল সকাল চিল্লাচ্ছ কেন? তিহু এক লহুমায় লুফে নিল তার মুখের কথাটা। ঝটকা মেরে বিছানার উপর উঠে বসতে গিয়ে একবার মাথা চক্কর দিয়ে উঠল তার। তবে সেটাকে পাত্তা না দিয়ে সর্বশক্তি নিয়ে সে বলে উঠল, আপনি আমার রুমে কি করছেন? আপনার ক্যারেক্টার তো একদম ঢিলা দেখছি।
ফলো করতে করতে আমার রুম পর্যন্ত চলে এসেছেন, অশুভ লোক কোথাকার। সারা রাত যার সেবা করে নির্ঘুম রাত কাটালো নীল, সকাল সকাল তার মুখে এমন কথা শুনে মেজাজ ধরে রাখতে পারল না সে। আগ্নেয়গিরির লাভা স্রাবের ন্যায় এক দুরন্ত দাহ ঝরে পড়ল তার কণ্ঠস্বর দিয়ে। এই মেয়ে চুপ, অসভ্যতার একটা লিমিট থাকে। এটা আমার রুম, আর তুমি বর্তমানে আমার বিছানা শুয়ে আছো। সো শাট আপ, আর এক্ষুনি নামো আমার বিছানা থেকে, কুইক। তিহু বোকা দৃষ্টি মেলে তাকালো। এই লোকের রুম মানে? পরক্ষণেই তার মনে পড়ল কাল সন্ধ্যা পরবর্তী ঘটনাগুলো। সঙ্গে সঙ্গে নিজের বোকামির জন্য নিজেই কপাল চাপড়ালো সে। তবে সেও কি দমবার পাত্রী নাকি? সে তো নিজের ইচ্ছায় বিয়ে করেনি, বরং নীল তাকে জোর করে বিয়ে করেছে। তাহলে সে কেন বিছানা থেকে নামবে? তিহু বিছানায় গাঁট মেরে বসে থেকে বলল, এই যে মিস্টার লাল মিয়া, শুনুন, আমি কোনো শখ থেকে আপনাকে বিয়ে করিনি। আর শখ কি জিনিস আমি তো আপনাকে বিয়েই করতে চাইনি, আপনি জোর করে আমায় বিয়ে করেছেন। সো এখন থেকে এই বিছানা আমার, বেশি নিজের নিজের করবেন তো। তিহুর প্রত্যেকটা কথায় মেজাজ সাজাচ্ছে নীল। তার ভাসমান শিরাযুক্ত হাতটা ক্ষণে ক্ষণে মুষ্টিবদ্ধ হয়ে আসছে। দাঁতে দাঁত চেপে ক্রোধ নিবারণের চালাচ্ছে সে। কেননা তার খুব ভালো করে জানা এই মেয়েকে এখন বেশি ঘাটানো ঠিক হবে না। এমনিতেই বাড়ির কেউ বিয়ের ব্যাপারটা এখনো মানেনি, সবাই জানেই তাদের লাভ ম্যারেজ। তার উপর এখন যদি তিহু সবাইকে সত্যিটা জানিয়ে দেয়, তাহলে মান সম্মান একদমই জলাঞ্জলি যাবে তার। সে আর কোনো কথা না বলে সেখান থেকে উঠেই পা বাড়ায় ওয়াশরুমের উদ্দেশ্যে। আহারে চান্দুটা, আমার কয়টা কথা শুনেই সোজা ওয়াশরুমে। আমাকে জোর করে বিয়ে করার মজা হাড়ে হাড়ে টের পাওয়াবো তোমায়। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। সে চলে যেতেই তিহু এক শয়তানি হাসি হেসে মনে মনে বলে। কিছুটা শব্দ করে ঠোঁট চেপে হাসলো তিহু। অতঃপর নরম বিছানাতে ফের শরীর এলিয়ে দিয়ে বলল, বেটা যাই হোক, বিছানাটা নরম আছে। আহারে, এত নরম বিছানা রেখে কি লাভ যদি নিজেই শুতে না পারে। ইস রে, তুমি বিছানাটা ভীষণভাবে বাজেভাবে মিস করবা শোনা আমার। ঘন্টা খানেক বেশ বেলা চড়া হয়েছে। দেয়াল ঘড়ির কাঁটার টিক টিক ধ্বনি সকাল 10টার জানান দিচ্ছে। কিছুক্ষণ আগেই নীল ফরমালি ড্রেস আপ করে সম্ভবত অফিসে গিয়েছে। তিহু ঘুমের ভান করে বেশ পর্যবেক্ষণ করছিল লোকটাকে। লোকটার ফ্যাশন সেন্স মারাত্মক লেগেছে তার উপরে লোকটার ব্যবহৃত এক্সপেন্সিভ পারফিউমের স্মেলটা এখনো সমগ্র রুমের বাতাসে ভেসে বেড়াচ্ছে। নীল রুম থেকে বের হবার পরপরই তিহু ঝটপট ফ্রেশ হয়ে নিয়েছিল। বর্তমানে নীলের রুমের পূর্ব পাশের ছাদহীন বিশাল বারান্দাটায় দাঁড়িয়ে আছে তিহু। এখান থেকে পুরো খান মহলটাই বেশ ভালো পর্যবেক্ষণ করা যায়। তিহু তীক্ষ্ণ দৃষ্টি মেলে পুরো মহল পর্যবেক্ষণ করছে। ঢাকার বুকে এমন বাড়ির উপস্থিতি দুষ্কর। 2 তলা বাড়িটি সম্পূর্ণ ভিন্ন ধাঁচের, কিছুটা ইউরোপিয়ান আর প্রাচীন স্থাপত্য শৈলী বাড়িটার সৌন্দর্য দ্বিগুণ করে তুলেছে। তবে অদ্ভুততম সুন্দর জিনিসটা হচ্ছে ভবনের বাইরের গম্বুজ আকৃতির গোল চত্বর আর সুইমিং পুলটা বেশ ইন্টারেস্টিং। তার উপর মহলের প্রধান গেট থেকে মহলের শেষ প্রান্ত পর্যন্ত প্রবেশের রাস্তাটা সাদা কংক্রিটের, ঠিক যেন কোনো সাউথ ইন্ডিয়ান ট্র্যাডিশনাল কোনো মুভিতে ব্যবহৃত বিশালাকার রাজপ্রাসাদ। তিহু যখন এই সকল কল্পনার কল্পলোকে ডুব দিতে ব্যস্ত, ঠিক তৎক্ষণাৎ রুমের দরজায় নক করে কেউ। ব্যতিব্যস্ত তিহু জলদি রুমে প্রবেশ করে। ছটফট বলে ওঠে, জি আসুন। কিছুক্ষণের মাঝে এই রুমে হরেক রকম ফল ফলাদি আর খাবার সুসজ্জিত এক ট্রে হাতে প্রবেশ করলেন দামি তরসর সিল্ক শাড়ি পরিধানরত একজন মধ্যবয়স্ক নারী। তার সঙ্গে 2 জন কিশোরী। একজনের বয়স হয়তো 15 কিংবা 16 বছর হবে, আর অপরজনের হয়তো 13 কিংবা 14। তবে বয়সের ছোট মেয়েটার চোখে মোটা ফ্রেমের চশমা দেখে কিঞ্চিত অবাক হলো তিহু, কিন্তু তৎক্ষণাৎ সে কিছু বলল না। হয়তো মেয়েটা অনেক বেশি পড়ুয়া। তিহু শুধু সবার দিকে চেয়ে মুচকি হাসলো। মহিলাটি খাবারগুলো বেড সাইড টেবিলে রাখতে রাখতে বলল, এখন তোমার কি অবস্থা মা? জ্বর কমেছে?
এক স্নেহময়ী মাতৃসুলভ কণ্ঠে প্রশ্নখানা করল মহিলাটি। তিহু মুচকি হেসে জবাব দিল। জি এখন একটু কমেছে। মহিলাটি এগিয়ে এসে তার কপালে হাতে ঠেকালো। কিছু মুচকি হেসে জিজ্ঞাসু দৃষ্টিতে চেয়ে আছেন দেখে তিনিও খানিক হেসে বললেন, আমাকে দেখে অবাক হয়েও না মা, আমি হচ্ছে তোমার খালা প্লাস চাচি শাশুড়ি, বুঝলে না তো? তিহু মাথা ঝাঁকালো, অর্থাৎ সে বোঝেনি। মহিলাটি হেসে বললেন, আমি নীলের ছোট খালা প্লাস ছোট কাকিয়া, এবার বুঝেছো? জি আন্টি। মির্জা সাইমা তৎক্ষণাৎ তীব্র বিরোধিতার সহিত মাথা ঝাঁকিয়ে বললেন, আন্টি না, তুমি আমাকে কাকিয়া বলো, ঠিক আছে? তিহু মুচকি হেসে মাথা ঝাঁকালো। আচ্ছা কাকিয়া। তাদের এমন কথোপকথনের মাঝে ঝগড়া দিয়ে রাফা বলল, ও মিমিয়া, শুধু কি তুমি কথা বলবে? আমাদের পরিচয় করিয়ে দিবে না বৌমনির সাথে? মির্জা সাইমা হেসে তাকালেন। অতঃপর তাদের দুজনের সাথে একে একে পরিচয় করে দিলেন তিহুকে। সর্বপ্রথম রাফাকে দেখিয়ে সে বলল, এই হচ্ছে তোমার সবচেয়ে অধৈর্য ননদ। তাকে কথার মাঝে থামিয়ে দিয়ে রাফা তিহুর দিকে এগিয়ে এসে বলল, উফ মিমিয়া, এভাবে কেউ পরিচয় করায়? আচ্ছা তুমি শোনো, আমি বলি, আমি রাউফিয়া হক রাফা, তোমার বড় কি জানি বলে ওইটাকে, হ্যাঁ ফুপু শাশুড়ি, তোমার বড় ফুপু শাশুড়ির একমাত্র মেয়ে, বুঝছো? রাফার কথায় হেসে উঠল তিহু। সে রাফার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, ওহ ইউ আর সো সুইট। বাই দ্য ওয়ে, আমি নুরাইন হক তিহু।